আজকে শুনবেন ভালোবাসার শেষ কণ্ঠস্বর। তাহলে শুরু করি গল্পটা। শহরের ব্যস্ত রাস্তাগুলো যেমন রাতের আঁধারে হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, তেমনই মানুষের জীবনের ভিড়ের মাঝেও কোনো এক সময় অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। অরণ্যর জীবনেও এমনই এক নিস্তব্ধতা নেমে এসেছিল। চারপাশে বন্ধু, পরিবার, কাজ সব কিছু থাকলেও তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠত। অরণ্য কলকাতায় এক সাধারণ চাকুরে ছেলে। কলেজে পড়ার সময় থেকেই তার স্বপ্ন ছিল সাহিত্য নিয়ে কিছু করবে, লেখালেখি করবে। কিন্তু সংসারের দায় দায়িত্ব, বাবার হঠাৎ মৃত্যু আর মায়ের অসুস্থতা তাকে জীবনের অন্য পথে টেনে নিয়ে যায়। ব্যাংকের চাকরি জুটে গেলেও তার ভেতরের লেখকটা যেন চুপ করে বসে রইল। সেই ভিড়ভাট্টার মধ্যেই এসেছিল মৈত্রী। মেয়েটা প্রথমে যেন এক ঝলক হাওয়া। অফিসের কাছের কফি শপে বসে মাঝে মাঝে গল্প হতো। তারপর ধীরে ধীরে আলাপটা রূপ নেয় বন্ধুত্বে। আর বন্ধুত্ব থেকে অরণ্যর বুকের গভীরে জমে ওঠা এক অদ্ভুত টানে। মৈত্রীর চোখ দুটো ছিল সমুদ্রের মতো গভীর, অথচ শান্ত। হাসলে মনে হতো অন্ধকার রাতেও আলো জ্বলে উঠেছে। একদিন অরণ্য সাহস করে বলেই ফেলল, মৈত্রী, তোকে ছাড়া আমার দিনগুলো কেমন যেন শূন্যতা লাগে। মৈত্রী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, অরণ্য, তুই এমন কেন? আমরা তো ভালো বন্ধু, তার বেশি কিছু ভাবিস না। অরণ্যর বুকের ভেতরটা কেঁপে উঠল। তবু সে হার মানল না। তার বিশ্বাস ছিল ভালোবাসা যদি সত্যি হয় তবে একদিন মৈত্রী বুঝবেই। সময়ের স্রোতে দিনগুলো গড়াতে লাগলো। অরণ্যর জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল মৈত্রী। অফিস থেকে বেরিয়েই সে মৈত্রীর জন্য অপেক্ষা করত। দুজনে একসাথে পার্কে বসে গল্প করত, সিনেমা দেখত, লোকের ধারে হাঁটত। অরণ্য সবসময়ই মৈত্রীর পাশে থাকার চেষ্টা করত। মৈত্রীর মা খুব অসুস্থ হয়ে পড়লে সে নিজে গিয়ে ওষুধ কিনে দিত। মৈত্রীর চাকরি নিয়ে দুশ্চিন্তা হলে অরণ্য রাতভর পাশে থেকে সিভি বানিয়ে দিত। তবে মৈত্রী কখনোই কিছু কষ্ট করে বলতো না। কখনো মনে হতো সেও অন্য কাউকে ভালোবাসে, আবার কখনো মনে হতো অরণ্য কেবল তার একমাত্র ভরসার বন্ধু। একদিন রাতে ফোনে কথা হচ্ছিল। মৈত্রী হঠাৎ বলল, অরণ্য, যদি আমি একদিন চলে যাই তুই কি আমাকে ভুলে যাবি? অরণ্য অবাক হয়ে বলল, এ কি কথা বলছিস? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচব? মৈত্রী মৃদু হেসে উত্তর দিল, সবাই একদিন কাউকে না কাউকে ভুলে যায় অরণ্য। সেই কথাগুলো অরণ্যর মনে গেঁথে গেল। মৈত্রীর জীবনে হঠাৎ প্রবেশ করল রুদ্র। রুদ্র ছিল মৈত্রীর কলেজে এক পুরানো বন্ধু। বিদেশ থেকে ফিরে এসেই হঠাৎই মৈত্রীর সঙ্গে যোগাযোগ করল। দু একবার দেখা হওয়ার পর অরণ্য টের পেল মৈত্রীর চোখে নতুন আলো জ্বলে উঠেছে। একদিন মৈত্রী বলল, অরণ্য, আমি তোকে একটা কথা বলবো। রুদ্রকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওকে আমি হয়তো একটু অন্যভাবে দেখি। অরণ্যর বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে চুপ করে রইল। মৈত্রীর মুখে ঝলমলে হাসি, অথচ অরণ্যর ভেতর অন্ধকার ঘন হয়ে উঠেছে। তবু সে কিছু বলল না। শুধু ভেতরে ভেতরে এক অজানা যন্ত্রণা জমে উঠতে লাগলো। দিন কেটে যেতে থাকলো। রুদ্র আর মৈত্রীর সম্পর্ক গভীর হতে লাগলো। অরণ্য দূর থেকে সবকিছু দেখত। সে হাসতো, কথা বলতো, পাশে থাকতো, কিন্তু তার ভেতরে আগুনের মতো ব্যথা চলত। এক রাতে অরণ্য ফোনে মৈত্রীকে বলল, মৈত্রী, আমি তোকে কিছু জিজ্ঞাসা করব? কি বল? তোকে কি আমি কোনোদিন বোঝাতে পারিনি আমি তোকে কতটা ভালোবাসি? মৈত্রীর দীর্ঘ নীরবতার পর ভেসে এলো উত্তর, অরণ্য, আমি তোকে খুবই ভালোবাসি, তবে সেটা বন্ধুর মতো। সেই মুহূর্তেই অরণ্যর পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। কয়েক মাসের মধ্যে মৈত্রীর বিয়ে ঠিক হয়ে গেল। রুদ্র আর মৈত্রী একসাথে নতুন জীবনের স্বপ্ন গড়তে লাগলো। অরণ্য বাইরে থেকে হাসি মুখে সব কিছু মেনে নিল। বিয়ের প্রস্তুতিতে সাহায্য করলো, কেনাকাটায় গেল, মৈত্রীর পাশে দাঁড়ালো। কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন যেন একটু একটু করে মরে যাচ্ছিল। বিয়ের আগের রাতে মৈত্রী হঠাৎ ফোন করলো, অরণ্য, ঘুমাইনিস? অরণ্য বলল, না। মৈত্রী বলল, আমার খুব ভয় করছে। জানিস তো, তোকে ছাড়া আমি কাকে বলবো? অরণ্য চোখে জল আটকে বলল, ভয় পাবি না, সব ঠিক হয়ে যাবে।
তুই তো সুখী হবি। মৈত্রী ফিসফিস করে বলল, তুই সবসময় আমার কাছে বিশেষই থাকবি অরণ্য। এটাই ছিল তাদের শেষ গভীর আলাপ। বিয়ের পর মৈত্রী ধীরে ধীরে অরণ্যর জীবন থেকে দূরে সরে গেল। যোগাযোগ কমতে লাগলো। মাঝে মাঝে একটা দুটো মেসেজ আসতো, কিন্তু আগের মতো ফোনে রাতভর কথা বা একসাথে লোকের দ্বারে বসা আর ছিল না। অরণ্য ধীরে ধীরে অভ্যস্ত হতে চেষ্টা করলো, কিন্তু প্রতিদিন রাতে যখন নিস্তব্ধতা ঘিরে ধরত, তখন মৈত্রীর কণ্ঠস্বর কানে বাজত। সেই কণ্ঠস্বর যেটা একদিন তাকে বাঁচতে শিখিয়েছিল, আজ তাকে কাঁদতে শেখাচ্ছে। অরণ্য দিন কাটত যন্ত্রের মতো। অফিস, বাসা, আবার অফিস। লেখালেখি ছেড়ে দিয়েছিল সে অনেক দিন আগেই। একদিন হঠাৎ করেই খবর এলো মৈত্রী মারাত্মক অসুস্থ। মৈত্রীর অসুস্থতার খবর শুনে অরণ্যর বুকটা কেঁপে উঠল। অনেক দিন পর সে রুদ্রকে ফোন করল। রুদ্রর গলা ভারী। অরণ্য, মৈত্রীর ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা খুব একটা আশা দেখাচ্ছে না। অরণ্যর হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। চোখ ঝাপসা হয়ে গেল, যেন পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। সে ছুটে গেল হাসপাতালে। মৈত্রী শুয়ে আছে, মুখে নিস্তেজতা, চোখ দুটো ক্লান্ত, অথচ মায়ায় ভরা। অরণ্যকে দেখে মৃদু হাসল। তুই এলি অরণ্য, আমি জানতাম তুই আসবি। অরণ্য কিছু বলল না, কেবল মৈত্রীর হাতটা নিজের হাতে শক্ত করে চেপে ধরল। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে। হাসপাতালের সাদা দেওয়াল, ওষুধের গন্ধ আর মৈত্রীর যন্ত্রণার আর্তনাদ অরণ্যর বুক ভেঙে দিচ্ছিল। রুদ্র যথাসাধ্য চেষ্টা করছিল। ডাক্তার, নার্স, টেস্ট সব কিছু চালাচ্ছিল সে। কিন্তু যখন মৈত্রীর চোখ অরণ্যকে খুঁজত, তখন রুদ্র চুপ করে সরে দাঁড়াতো। এক রাতে মৈত্রী অরণ্যকে বলল, অরণ্য, আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে। ভয় পাচ্ছি না, তবে একটা অপেক্ষা আছে। কি অপেক্ষা? আমি তোকে কোনোদিন বলিনি আমি তোকেও ভালোবাসতাম, কিন্তু সাহস পাইনি। আবার রুদ্রর সাথে সম্পর্ক গড়ার পর মনে হচ্ছিল পেছনে ফিরে তাকানো ঠিক হবে না। তুই কি আমায় ক্ষমা করতে পারবি? অরণ্য চোখ দিয়ে অশ্রু ঝরল। সে ফিসফিস করে বলল, মৈত্রী, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। তোকে আমি কোনোদিন দোষ দেব না। মৈত্রী মৃদু হেসে চোখ বন্ধ করল। অরণ্য প্রতিদিন হাসপাতালে যেত। কখনো বই পড়ে শোনাতো, কখনো গল্প করত, কখনো চুপ করে হাত ধরে বসে থাকত। মৈত্রীর দুর্বল গলায় শোনা যেত, তুই থাকলে আমার কষ্ট কম লাগে। তোর কণ্ঠস্বরটা যেন একটা শান্তি এনে দেয়। কিন্তু বাস্তব ছিল নির্দয়। কয়েক মাসের মধ্যেই মৈত্রীর অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। শেষ দিনটায় আকাশটা অদ্ভুত নিস্তব্ধ ছিল। হাসপাতালের জানালার বাইরে বৃষ্টি নামছিল। মৈত্রী বিছানায় শুয়ে অরণ্যর হাত চেপে ধরে ফিসফিস করল, অরণ্য, আমি গেলে তোকে খুব মিস করব। তুই রাতে আকাশের দিকে তাকালে আমাকে দেখতে পাবি। অরণ্য কান্না চেপে বলল, আমি সবসময় তোর কণ্ঠস্বর শুনে বাঁচব। সেই রাতেই মৈত্রী শেষ নিঃশ্বাস ফেলল। মৈত্রীর মৃত্যুর পর অরণ্যর পৃথিবী একেবারে ভেঙে পড়ল। অফিসে যাওয়া বন্ধ হয়ে গেল। খাওয়া দাওয়া, ঘুম, কিছুতেই মন বসত না। চারপাশে শূন্যতা। রুদ্র একদিন দেখা করতে এলো। তার চোখে অশ্রু। সে বলল, অরণ্য, তুই আমার স্ত্রীকে আমার থেকেও বেশি বুঝতিস। আমি জানি ওর শেষ মুহূর্তগুলো তুই পূরণ করেছিস। এর জন্য আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব। অরণ্য কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। দিনের পর দিন কেটে গেল। অরণ্য ধীরে ধীরে আবার লেখালেখি শুরু করলো। কিন্তু প্রতিটি লেখার মধ্যে লুকিয়ে থাকতো মৈত্রীর ছায়া, তার কণ্ঠস্বর, তার অসমাপ্ত স্বপ্ন। এক রাতে গভীর নিস্তব্ধতায় অরণ্যর মনে হলো কারো গলা শুনতে পাচ্ছে। অরণ্য, কাঁদিস না, আমি তোকে ছেড়ে যাইনি, আমি তোকে দেখছি। সে চমকে উঠল, কিন্তু আশ্চর্যজনকভাবে ভয় পেল না, বরং বুকের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো। তারপর থেকে প্রায়ই মনে হতো মৈত্রী যেন তার কাছে আসে, কানে কানে কিছু বলে যায়। অরণ্য বুঝতে পারত এটাই তার ভালোবাসার শ্রেষ্ঠ কণ্ঠস্বর। বছর গড়িয়ে গেল। অরণ্য সাহিত্য জগতে পরিচিত মুখ হয়ে উঠল। তার লেখাগুলো মানুষকে কাঁদাতো। একবার এক পাঠক জিজ্ঞাসা করল, আপনার গল্পগুলো এত আবেগে ভরা কেন? অরণ্য হেসে বলল, আমি একবার এক কণ্ঠস্বর শুনেছিলাম,
সেই কণ্ঠস্বরই আমাকে লিখতে শিখিয়েছে। কেউ বুঝলো না, কিন্তু অরণ্যর চোখে জল ভরে উঠল। জীবন এগিয়ে চলে, কিন্তু ভালোবাসার কিছু কণ্ঠস্বর কখনো মরে না, তারা থেকে যায় হৃদয়ের গভীরে, স্মৃতির পাতায়, নিস্তব্ধ রাতের হাওয়ায়। গল্পটা কিনে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে।